আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। শ্রদ্ধেয় ও প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা রাখি সবাই ভালোই আছেন এবং ভালো থাকবেন আশা রেখে হোমিওপ্যাথির উপরে আজ এক নতুন পর্ব নিয়ে আলোচনা করার জন্য সচেষ্ট হব। আলোচনাটা বেশি বড়ও করব না, যেটা আজ সমাজে বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে। মহান রব্বুল আলামিন সৃষ্টিকুলকে অব্যাহত রাখার জন্য জন্ম ও মৃত্যুর এক ধারাবাহিকতা রেখে দিয়েছেন। মানব কুল থেকে যখন মৃত্যু হতে থাকে, পূরণের জন্য আবার শিশু জন্মগ্রহণ করবে, সে বড় হবে, আল্লাহ পাককে চিনবে, মানবে, আল্লাহর ইবাদতে লিপ্ত হবে। আর এই মানব সৃষ্টির জন্য আল্লাহ পাক সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, মাটি দ্বারা। তার থেকে বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কিন্তু পরবর্তীতে এই মানব শিশু জন্মের জন্য, মানব কুলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এক বিশেষ ব্যবস্থা তিনি রেখে দিয়েছেন। নারী পুরুষের মিলনের মাধ্যমে শিশু জন্মগ্রহণ করবে। কেবলমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া আজ পর্যন্ত কোনো মানুষ এর ব্যত্যয় ঘটায়নি, এর বিপরীতে জন্মগ্রহণ করে নাই। আর এটাই নিয়ম। আমরা এটা প্রকৃতির নিয়ম বলি, এটা আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত নিয়ম। সেটা এ লক্ষ্যে মানব শিশু জন্মার্থে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে নারী পুরুষের মাঝে এক অকৃত্রিম আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। কাম রিপুর মাধ্যমে একের প্রতি অন্যের আকর্ষণ হবে এবং তার থেকে তাদের মিলন হবে, সেখান থেকে মানব শিশু জন্মগ্রহণ করবে। অতএব কাম শক্তি এটা আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। কিন্তু বিষয় হলো, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে নারী পুরুষের মাঝে দিয়েছেন, সেই উদ্দেশ্যকে ভুলে মানুষ তার আত্মতৃপ্তি বোধকে অগ্রাধিকার দিচ্ছে এবং মানব শিশুর জন্ম অন্তরায় করে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের অপব্যবহার করছে। বিধাতার অপদানের কি পৈশাচিক অপব্যবহার! অথচ মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো এটাকে ব্যবহার করে, এটাও তার জন্য ইবাদত হিসাবেই গণ্য হবে। তো যাই হোক, আজকে আমি যে আলোচনাটা করব, যে মানুষ যখন তার এই কাম চরিতার্থ বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে করতে যেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, জটিলতা সৃষ্টি হয় এবং কিভাবে সেটার লক্ষণ প্রকাশ পায় এবং নিরাময়ের পদ্ধতি বা কী, এই বিষয় নিয়েই আমি মূলত আজকে আলোচনায় আসতে চাচ্ছি। যৌন ব্যাধির মধ্যে আমরা দুটা রোগের কথা জানি, গনোরিয়া এবং সিফিলিস। গনোকক্কাস নামক জীবাণু যদি কোনো যৌনাঙ্গের ভিতর প্রবেশ করে, তাই মহিলা হোক আর পুরুষ হোক, সেখান থেকে তার গনোরিয়ার সৃষ্টি হয়। তার লক্ষণ রক্ত, পুজ, নিঃসরণ, ঘন ঘন প্রস্রাব, অত্যন্ত জ্বালা যন্ত্রণা,
এগুলোকে দিয়েই। আর সিফিলিস তার যৌন অঙ্গের উপরিভাগে প্রথমত ঠোসা আকারে দেখা দেয়, পরবর্তীতে সেটা গভীর ক্ষত আকারে প্রকাশ পায়। এই দুইটা রোগ, সিফিলিস এবং গনোরিয়া, এটা চিকিৎসার জন্য যখন চিকিৎসকের কাছে দ্রুত নিরাময়ের জন্য আসে, অসদৃশ পদ্ধতিতে, তাই অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক আর ইউনানি হোক, যদি সদৃশ পদ্ধতি ছাড়া, উপযুক্ত চিকিৎসা ছাড়া নিরাময় না হয়ে চাপা পড়ে যায়, তো গনোরিয়া চাপা পড়ে, যেটা সাইকোসিস হয়। আমার মায়াজম দ্বিতীয় পর্ব সাইকোটিক আলোচনায় বিস্তারিতভাবে বলা আছে। বিভিন্ন রোগের পায়তারা আসতে থাকে, এমনকি তার পরবর্তী জেনারেশন যে শিশুগণগুলো জন্মগ্রহণ করবে, তাদের ভিতরে নানান জটিলতা আসে। আর এই জটিলতার গুলোকের ভিতরে অন্যগুলোকে আমি আলোচনা করতেছি না। আজকে যেটা আলোচনা করব সেটা তাদের ভিতরে এক পর্যায়ে সিফিলিস হোক আর গনোরিয়া হোক চাপা পড়ে এক পর্যায়ে তাদের ভিতর যৌন অক্ষমতা বা যৌন বিভিন্ন দুর্বলতা বা যৌন সংক্রান্ত বিভিন্ন রোগের প্রভাব আসতে পারে এবং এসে থাকে। এক্ষেত্রে তার লক্ষণ যেগুলো প্রকাশ পায়, সাইকোটিক বা সিফিলিটিক মায়াজমের ভিতরে আমাদের আলোচনা আছে। সাইকোটিকদের আঁচিল বা বিভিন্ন টিউমার, গ্রোথ ইত্যাদি আকারে যেমন প্রকাশ পায়, প্রস্রাবের ভিতরে প্রস্রাব নালীতে জ্বালা, কিটকিট করা, কোমর ব্যথা, এগুলো লক্ষণ আসতে পারে। আর সিফিলিটিকের ভিতরে সাধারণত আসে তার লিভারে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়, এমনকি এক পর্যায়ে লিভার সিরোসিসের দিকেও চলে যেতে পারে। আর তার মুখের ভিতর বিভিন্ন রকমের গর্তযুক্ত ক্ষত, বড় বড় ক্ষতের সৃষ্টি হয়, কখনো বা বাগি হয়, কখনো বা ফিস্চুলা আকারে প্রকাশ পায়। বিডিআরএল টেস্ট করে সেখানে নেগেটিভ ছাড়া কিছু পাওয়া যাবে না, অথচ সুপ্ত অবস্থা থেকে সেগুলো কাজ করে যাচ্ছে এবং এক পর্যায়ে সে যৌন দুর্বলতার থেকে যৌন অক্ষমতায় পৌঁছায়। তো মূলত আমার এই রোগ নিয়ে আলোচনার বিষয় না। যৌন ব্যাধি বলতে যেটা বর্তমান সমাজে মানুষ মনে করে সেটা হচ্ছে যৌন দুর্বলতা অথবা অক্ষমতা। প্রথমে আমি এর কারণগুলোকে আলোচনা করব, লক্ষণ আলোচনা করে শেষে চিকিৎসা বিষয়ক আলোচনাটা করব। কারণের ভিতর অপ্রাপ্ত বয়স্ক বা প্রথম যৌবনে পদার্পণে যখন ছেলে হোক মেয়ে হোক আসে, তখন কুপরিবেশ, কুসংস্কারের দ্বারা তার কুমনের সৃষ্টি হয়। এবং আমরা জানি সৃষ্টি প্রথম থেকে তার ভিতরে একটি রিপু আছে, সেই সঙ্গে সোরা মায়াজম তাকে বিভিন্ন অনিষ্টকর কার্যে লিপ্ত করে। বিশেষ করে তার এই কাম রিপুটা চরিতার্থ করার জন্য অপ্রাপ্ত ছেলে মেয়ে তারা বিভিন্ন পদ্ধতি, কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে, যার ভিতরে হস্তমৈথুন এবং এরকম বিভিন্ন পদ্ধতি আছে, যেগুলো বারবার করাতে তার যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা প্রকাশ পায় এবং আনুষঙ্গিক আরও অনেকগুলো লক্ষণ, তার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, এগুলো আসতে থাকে। 2 নম্বর হলো আইবিএস বা ক্রনিক ডিসেন্ট্রি বা পেটের বিভিন্ন পীড়া। যে খাদ্য থেকে সে শক্তি নেবে, রক্ত হবে, মাংস হবে, তা থেকে ধাতু তৈরি হবে, সে পুষ্টিকর বিষয়গুলো যদি সে খাদ্য থেকে শরীরে গ্রহণ করতে না পারে, তখন তার এই ধাতু অপুষ্টির একটা লক্ষণ এসে যায় এবং এর দ্বারা ধাতু দুর্বলতা এবং যৌন দুর্বলতা এবং এক পর্যায়ে অক্ষমতা আসতে পারে। ঘন ঘন স্বপ্নদোষ, এক এক রাত্রে একাধিকবার, কখনো বা দিবা স্বপ্নের মাধ্যমেও তার স্বপ্নদোষ হয়ে যায়, কখনো সে টের পায়, কখনো টের পায় না। এগুলো কুচিন্তা
কুপরিবেশ এবং বর্তমান সময়ে মোবাইলে যে বিভিন্ন প্রোগ্রাম, ন্যাকেট ছবি ইত্যাদি, এর মাধ্যমে এই কুচিন্তা এসে তার এই স্বপ্নদোষের সংখ্যাটা বেশি ঘটায়। অথবা উত্তেজক খাবার খাওয়া, বিশেষ করে মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি যে সমস্ত নেশাগ্রস্ত যুক্ত দ্রব্যকে সে পানাহার করে বা সেবন করে অভ্যস্ত হয়ে যায়, এগুলোকে দ্বারাও যৌন শক্তি কমায় বা এক পর্যায়ে নষ্ট হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে ঘন ঘন বাচ্চা প্রসব, তাছাড়া জন্ম নিয়ন্ত্রণের নামে যে এমন কিছু কিছু পদ্ধতি আছে মহিলাদের ক্ষেত্রে, যেগুলো ব্যবহারের দ্বারাও তার এই যৌন ক্ষমতাটা কমে যায়, আকর্ষণ কমে যায়। এছাড়া স্বামী স্ত্রীর ভিতর অনেক পুরুষদের যখন অক্ষমতা আসে এই সংসারে, তখন ওই স্ত্রী যখন সে তা তৃপ্ত হতে পারে না, তার সেই কাম বাসনা চরিতার্থ হয় না, অতৃপ্ত থেকে যায়, তো বারবার অতৃপ্ত থাকতে থাকতে অনীহা আসতে থাকে এবং এক পর্যায়ে সেও এই বিষয়ে বড় দুর্বল হয়ে পড়ে এবং এর নাম আর শুনতে পারে না, সংসারে অশান্তির ঝড় বয়ে আসে। এগুলো মোটামুটি কারণ, আরও অনেক ছোট ছোট কারণ আছে যেগুলো আলোচনা করতে গেলে আলোচনাটা দীর্ঘ হয়ে যাবে। লক্ষণের ভিতরে কি আছে সেটা আমরা একটু আলোচনা করি, যে আমরা সবাই কম বেশি জানি। প্রথমত লক্ষণ হলো নারী পুরুষ উভয়ের মধ্যেই যৌন দুর্বলতা প্রকাশ পায়। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা বেশি হয়। তার যৌন চাহিদা যথেষ্ট থাকে, কিন্তু তার যৌনাঙ্গ শীতল থাকে বা নরম থাকে, উত্তেজিত সহজে হয় না। আর যদি সহজে উত্তেজিত হয়ও বা চেষ্টা করে উত্তেজিত হয়, তো অতি দ্রুত বীর্যপাত ঘটে যায়। একজন বাংলাদেশের অন্যতম নামকরা ডাক্তার, বেশ বড় মাপের ডাক্তার, এখন অনেক বড় পদেই চাকরি করেন এবং বড় ক্লিনিক চেম্বার আছে, উনি আমাকে দেখানোর জন্য আসেন এবং বলে দেন আমাদের ওষুধ খেয়ে দেখছি যে তাতে আরও ক্ষতি হচ্ছে। তো উনি যখনই যৌন ক্রিয়ায় রত হতে যান, সঙ্গে সঙ্গে তার বীর্যপাত হয়ে যায়, কখনো ভিতরে, অধিকাংশ বাইরে। তারপরেও তিনি কোনো রাত প্রায় বাদ দেন না, সংসারে বেশ অশান্তি। উনি জানেন, কিন্তু তারপরও উনি চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করতে না করতেই ফেল। মন মানসিকতা খুব খারাপ। তো কয়েক মাস আমি তাকে উচ্চ শক্তিরই ওষুধ দিয়েছিলাম। ওষুধের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং এখনও স্বাভাবিক জীবনে আছে। এই গত মাসে ওনার সাথে আমার সাক্ষাৎ হলো, বলছে আপনি আমাকে জীবনে যে উপকারটুকু করেছেন, আমার সঙ্গে শান্তি, এটা আমাদের এই পজিশনে আসার কোনো আসলে সুযোগ ছিল না। তো এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া অথবা উদ্যম নেওয়ার সাথে সাথে বীর্যপাত হয়ে যাওয়া, অথবা অনেক রুগী আমার কাছে আসে যারা বলে যে যখনই উদ্যম হয় অথবা যৌন কর্মে লিপ্ত হই, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আর কোনোভাবেই গরম করতে পারি না। অথবা কোনোভাবে যদি একবার করিও, এরপরে স্থায়িত্বের জন্য দ্বিতীয়বার চেষ্টা করলে অন্তত একদিন, 2 দিন, 3 দিনের ভিতরে আর কোনোভাবে কোনো সাড়া পাই না। এর থেকে অনেকের ইচ্ছা শক্তিরই অভাব চলে আসে, মন মেজাজ খারাপ থাকে, মন মরা থাকে। পুরুষাঙ্গ অনেক বেশিরভাগেই এর থেকে, বিশেষ করে যারা হস্তমিথুনে বেশি লিপ্ত থাকে অথবা সিফিলিস গনোরিয়া রোগ আক্রান্ত হয়ে যদি সুচিকিৎসা না করে, তাদের যৌনাঙ্গ পুরুষদের ছোট হয়ে যায়, মাথা বড়, গোড়া চিকুন ইত্যাদি যে সমস্ত লক্ষণ, এগুলো প্রকাশ পায়।
এবং এগুলো যৌন দুর্বলতা খুবই স্বাভাবিক লক্ষণ। মোটামুটি এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকারে যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতার লক্ষণ। অনেক ক্ষেত্রে ইচ্ছাও থাকে না, আর উত্তেজনাও আসে না, শক্তই হয় না। আবার অনেক সময় শক্ত হয়, ইচ্ছাও খুব, কিন্তু কার্যে বড় অক্ষমতা। কখনো উভয়টারই হ্রাস পায়। সংক্ষিপ্ত আকারে আলোচনা এটা করলাম। এখন আমি চিকিৎসা সংক্রান্ত বিষয় বলবো। আমি আগেই বলেছি যে হোমিওপ্যাথি চিকিৎসা এটা রোগভিত্তিক চিকিৎসা নয়। রোগীর অনেক ওষুধ আমাদের এই হোমিওপ্যাথি জগতে আছে, যে রোগীর জন্য যে ওষুধ প্রযোজ্য হবে কেবলমাত্র সেই ওষুধই প্রয়োগ করতে হবে। আমি অবাক হয়ে যাই, যৌন চিকিৎসার নামে কিছু প্যাটেন্ট ওষুধ জার্মান থেকেও আসতেছে, বাংলাদেশে তো আছেই। আমরা মনে করি যে অ্যালোপ্যাথি চিকিৎসা তাৎক্ষণিক বা ওয়ান টাইম ইউজ বা অ্যাট প্রেজেন্ট যেটা সেবনের দ্বারা তার লাভবান হয়, উত্তেজিত হয় এবং টাইম দিতে পারে, এটার দ্বারা হয়। তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হোমিওপ্যাথি ওষুধ যদি বিসদৃশ্যভাবে পেটেন্ট আকারে প্রয়োগ করা হয়। হোমিওপ্যাথির নামে চলে, কিন্তু আসলে হোমিওপ্যাথি সিস্টেমের ভিতরে যদি না দিয়ে তাকে প্রয়োগ করা হয়, সেটা হোমিওপ্যাথি চিকিৎসা হবে না। তো কতগুলো উল্লেখযোগ্য ওষুধ আমরা নাম জানি। আমি উদাহরণ হিসাবে 2-4টা ওষুধের নাম বলবো। আমি প্রথমে সেলিনিয়াম ওষুধটির কথাই বলি। সেলিনিয়াম হোমিওপ্যাথি ওষুধ। এটার লক্ষণ হলো তার উত্তেজনা থাকবে, ইচ্ছা থাকবে, কিন্তু খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে। যতবারই চেষ্টা করবে না কেন অতি দ্রুত, এমনকি কয়েক সেকেন্ডের ভিতরে অথবা উদ্যোগ নেওয়া মুহূর্তে বীর্যপাত ঘটে যাবে। আরেকটা মেডিসিনের কথা বল, এবং এই ওষুধটাই আমি বিশেষ করে আমি ওই ডাক্তার সাহেবকে প্রয়োগ করেছিলাম। উচ্চ শক্তির প্রয়োগেই সে আরোগ্য হয়। পয়লা তাকে স্ট্যাফিস সিগ্রিয়া দিচ্ছিলাম কিছুদিন, তারপর এটা দিছি। আরেকটা রোগ আছে বিউফোরানা, ব্যাঙ্গাসি থেকে প্রস্তুত। বিদেশে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক আগের কথা, মহিলারা তাদের স্বামী যারা বেশি উত্ত্যক্ত করত, তাদের যৌন অক্ষমতা আনার জন্য এই ওষুধটা প্রয়োগ করত। এই মাত্র 2 মাস আগে হলো এক মহিলা আমার কাছে আসছেন। ওনার বয়স প্রায় 42-43 বছর হবে, কিন্তু ওনার স্বামী ওনাকে এত বেশি বিরক্ত, উনি অসুস্থ, বিভিন্ন রকমের রোগে ভোগে, ব্যথায়। আর ওনার স্বামী হচ্ছে নেশাগ্রস্ত। প্রায় তাকে প্রত্যেক দিন তাকে ব্যবহার করার চেষ্টা করে। খুব কষ্ট পায়, আমার হাত পা ধরছে যে আমাকে একটু ওষুধ দেন যেন আমি অন্তত কষ্ট থেকে লাগু পাই। আমি চাই না, এটা একটা নিয়ামত, আমি এটা নষ্ট করার ওষুধ কেন দিব। পরে সে মহিলা আমার বাসায় যে আমার ওয়াইফকে ধরছে যে আমাকে একটু ব্যবস্থা দেন। তো আমি এই ওষুধ কিছু উচ্চ শক্তি মাত্রায়, যেহেতু রুগী তো খাবে না, পানির সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য, যাতে রুগীর তেমন ক্ষতি না হয়, কন্ট্রোল হয়, সেভাবে আমি তাকে প্রয়োগ করাতে 3 বার ওষুধ প্রয়োগের পরে এসে বলল যে না, আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি শান্তিতে আছি, আগের মতো সেই অবস্থানে নাই। তো বিউফো রোগী এরা হচ্ছে নির্লজ্জ। এরা মিলনের জন্য, স্ত্রী সহবাসের জন্য নির্লজ্জের মতো নির্জন স্থান খোঁজে যৌন ব্যবহার জন্য, হস্তমৈথুনের জন্য। আর এই চিন্তা তার মাথায় সবসময় থাকে। বছর 5 আগে হবে, আমার চেম্বার থেকে বেশি দূরে না, বিআরটিএ, খুলনা ঢাকা বিআরটিএর পিছনেই 5 তলায় বাসা, লিফটে গেলাম।
ভদ্র মহিলার প্রোস্টেটিক এনলার্জমেন্ট থেকে প্রোস্টেট সিস্ট হয় প্রোস্টেটে এবং সেখানে ক্যান্সারের রূপ নেয়। ডাক্তারে বলছে যে তার বয়স 70-এর মতো হয়ে গেছে, এই বয়সে তাকে আর অপারেশন করা যাবে না, কেমো দিলেও তার শারীরিক যে অবস্থা তাতে টেকা মুশকিল শেষ পর্যায়ে। তো আমাকে নিয়ে গেল। তো সেখানে তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, ছেলের বউ আছে। আমাকে বল, ডাক্তার সাহেব আপনি আমাকে কি ওষুধ দিচ্ছেন? আমি যে কতদিন সহবাস করতে পারি নাই এর খবর নাই, তাকে কতবার আপনাকে বললাম, আপনি আগে আমাকে সেই ওষুধ দেন। আমরা ক্যান্সার ট্যান্সার কী হয়, মরে যাবো না যাবো সেগুলো পরের কথা, আপনি এই ওষুধ আগে আমাকে দিয়ে যান। তো সে তার বউ, মেয়ে, ছেলে সবাই সামনে এসে বলতেছে। আমি বলতে চাই এটাই যে এরা এত নির্লজ্জ হয় এর জন্য যে কোনো স্থান মানে না, কোনো মানুষ মানে না, তবে নির্জন স্থান খোঁজে এবং নির্লজ্জের মতো তারা এটাকে ব্যবহার করে এক পর্যায়ে তারা ধ্বজভঙ্গ, যেটাকে বলে সম্পূর্ণ ধ্বজভঙ্গের পরিণত হয়ে যায়। কোনিয়াম একটা ওষুধ আছে আমরা জানি। এরা যারা অল্প বয়সে বিধবা হয় অথবা বিপত্নিক হয়, এদের যে মনের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় এবং তারা কোনো কুকর্মে লিপ্ত হয় না, মনে মনেই সেটা চেপে রাখে, এক পর্যায়ে তার এই যৌন ক্ষমতাটাকে সে হারায় বসে। কোনিয়াম প্রয়োগের দ্বারা এই হারানো সম্পদ সে আবার ফিরে পেতে পারে। ক্যালেডিয়াম চাকে একটা ওষুধ আমরা নাম জানি ক্যালেডিয়াম। এদের ইচ্ছা শক্তি আছে অনেক, কিন্তু যৌন কর্মে বড় দুর্বল। এমনকি উদ্যোগ নিতে নিতেই শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আর কোনোভাবেই গরম করতে পারে না। এতে তার নিজেরও মন খারাপ হয়, স্ত্রীরও মন খারাপ হয়ে যায়। এই বিষয়টা বিশেষ লক্ষণীয় ক্যালেডিয়ামের। পরবর্তীতে হয়তো রাত্রে তার স্বপ্নদোষের মাধ্যমে বা স্বাভাবিকভাবে ঘুমের ভিতরেই তার বীর্যপাত ঘটে যায়। আরেকটা মেডিসিন যেটা আমরা অ্যাগনাস কাস্ট বলি, এটার যেমন ইচ্ছাও নাই চাহিদাও নাই। উত্তেজিত শারীরিক যেটা শক্তি সেটাও তার নাই, উভয় হারায় ফেলে। আর এর জন্য সবচেয়ে বিষয় হলো সবসময় সে মন মরা থাকে, আর এই বিষয়টা নিয়ে সবসময় সে মনের ভিতরে চেপে থাকে এবং যেখানে যে পরিবেশে যাক না কেন সে প্রফুল্লতা দেখাতে পারে না, তার এই মনের অবস্থা খুবই খারাপ থাকে। এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। তো অ্যাগনাস কাস্ট এসব ক্ষেত্রে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি উভয় শক্তির ওষুধ ব্যবহার হয়ে থাকে। এভাবে আমি কয়টা ওষুধের কথা বলবো। থুজা, মেডোরিনাম, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম মেটাবলিকাম, জেলসিমিয়াম, সিফিলিনাম, লাইকোপোডিয়াম, অনেক ওষুধ আমাদের রয়ে গেছে যেগুলোকে সব নামও এখন আনা মুশকিল। এর ভিতরে যে ওষুধ যে রোগীর জন্য প্রযোজ্য, রোগীর শারীরিক ও মানসিক সব লক্ষণ নিতে হবে। যেমন লাইকোপোডিয়ামের আলোচনা করতে যে বৃদ্ধদের কথাই আমরা বলি, যুবকদেরও হতে পারে। সে কৃপণ স্বভাবের হয়, বিকাল বেলাটা তার কাছে খারাপ লাগে। এরকম প্রত্যেকটা ওষুধেরই কিছু ধাতুগত চরিত্রগত লক্ষণ আছে, সেই লক্ষণের সাথে মিলায়ে এবং যৌন দুর্বলতা সংক্রান্ত যে লক্ষণ, এটা মিলানোর পরে যে মেডিসিন আসবে সেই ওষুধ ওই রোগীর জন্য যে শক্তি, যে পোটেন্সি এবং যে মাত্রার প্রয়োজন, চিকিৎসক তার অভিজ্ঞতা বলে অর্গানন অফ মেডিসিনের সূত্রে যে আলোচনা করা আছে সেই নীতিমালার উপরে সে ওষুধ প্রয়োগ করবে এবং ওষুধ সেবনের সঙ্গে সঙ্গে পরামর্শ দিবে যে তার স্বাভাবিক জীবনযাপন করার জন্য, কুকর্মে লিপ্ত না হওয়ার জন্য, পুষ্টিকর পানাহারের জন্য, নির্দিষ্ট সময় মতো আহার বিহার নিদ্রা করার জন্য। তো রোগী ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে, শান্তিময় জীবন লাভ করবে। দ্রুত চিকিৎসার জন্য আমরা যাদেরই চেষ্টা করি সেখানে ব্যর্থ হই বেশি।
সাময়িক উপকার পাইল ঠিকই, কিন্তু পরবর্তীতে আর তাকে নির্দিষ্ট ওষুধ খুঁজে স্বাভাবিক জীবনে আনা আর সম্ভব হয় না। হয়তো আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল, কিন্তু এটা একটা মেডিসিনের বিষয়ই প্রায় 1 ঘন্টা লাগে আলোচনা করতে। আমি যখন ছাত্রদের পড়াইছি, একটা মেডিসিন 3 দিন ধরে একটা ক্লাসে পড়েছি, একটা মেডিসিনের লক্ষণ সম্পর্কে। তো অল্প সময় আপনাদের আমি এতটুকু উপস্থাপন করলাম। অনুরোধ করব, আমার এই ভিডিও দেখে শুনে আপনারা কেউ ওষুধ নির্বাচন করার চেষ্টা করে নিজে থেকে ফার্মেসি থেকে ওষুধ এনে সেবনের জন্য পায়তারা করবেন না, এটা আমার অনুরোধ। উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হন। যারা অনেক ওষুধ দিয়ে চিকিৎসা দেয় তাৎক্ষণিক ফলাফল পাওয়ার জন্য, সেখান থেকে বিরত রেখে সুচিকিৎসার জন্য সুচিকিৎসক বেছে ধৈর্য ধরে ওষুধ সেবন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ধর্মীয় নিয়ম নীতিমালা এবং সামাজিক যে নীতিমালা আছে অনুশাসন মেনে চলুন। ইনশাআল্লাহ আশা করি স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।